সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত তোমাদের একাডেমিক কাজ লেখাপড়া চালিয়ে যাচ্ছ। বাড়িতে পরীক্ষার প্রস্তুতি নাও, যদিও আমাদের ক্লাস হচ্ছে না, কিন্তু আমরা পরীক্ষা নেব, শর্ট টাইম হোক আর লং টাইম হোক, একটা পরীক্ষা নেব। সেই জন্য তোমরা বাড়িতে নিয়মিত লেখাপড়া করো এবং স্বাস্থ্য ঠিক রাখবে, ইনডোর গেম খেলবে এবং মোট কথা হচ্ছে স্বাস্থ্য সচেতন রেখে লেখাপড়া চালিয়ে যাও। আজকে আমি তোমাদের কাছে এসেছি আমাদের দশম শ্রেণীর আমার পরিচয় দিতে। দশম শ্রেণীর একটা বিখ্যাত কবিতা আমার পরিচয় সৈয়দ শামসুল হক। এখানে আমার পরিচয় তার মানে আমি কে, কোত্থেকে আসলাম, কীরূপে আসলাম, টোটাল আমার ইতিহাসটা আজকে তুলে ধরার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমরা এখন শুনে নেই কবিতা আবৃত্তি আমাদের এক বন্ধুর কাছ থেকে। আসো। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, বাংলায় কথা বলি। আমি বাংলায় আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলিমাটির কমলে আমার চলার চিহ্ন ফলে। 1300 নদী সুধায় আমাকে। কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপথের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে। আমি তো এসেছি কর্তব্যের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে। এসেছি বাঙালির পাহাড় পরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালির জোড়ো বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বিদ্রোহ বরেন্দ্রভূমের সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালির আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সর্বভূম 12 বুইহার থেকে। আমি তো এসেছি কমলার দিঘির মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমিয়ার আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও বিনার থেকে। আমি তো এসেছি বাঙালির ক্ষুদিরাম আর সূর্য সেনার থেকে। এসেছি বাঙালির জয়নুল আর আবন কাঠুর থেকে। এসেছি বাঙালির রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। এসেছি বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছন 1000 চরণ চিহ্ন ফলে। শুধাও আমাকে এত দূর তুমি কেন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা এতক্ষণ আমার পরিচয় সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি শুনলাম আমাদের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর কাছ থেকে। অত্যন্ত চমৎকার আবৃত্তি করেছেন। আসলে আবৃত্তির একটা শিল্প, এটাও একটা কলা কৌশল। কাজে একটু ভুল ত্রুটি হতে পারে, এটা নিয়ে তোমরা মন খারাপের কিছু না। বাড়িতে তোমরা নিজেরাই এটা বারবার করে প্র্যাকটিস করবে। এই কবিতাটা তোমরা প্রত্যেকেই বাড়িতে একটু আবৃত্তি করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তোমাদের জড়তাও কেটে যাবে, অনেকের তোতলামি রোগ থাকলে সেটাও কেটে যাবে এবং ভিতরে একটা সাহসের ব্যাপার আছে। অনেক সময় কোনো সমাগমে কথা বলে কিন্তু একটা সাহসের প্রয়োজন হয়, সেই সাহসটাও চলে আসবে যদি তোমার কবিতা আবৃত্তি ঠিক করতে পারো। তো কাজে কবিতা আবৃত্তির আরেকটা উপকারিতা আমি তোমাদেরকে আজকে বলে দিলাম। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। এখানে কবি বলেছেন যে এই বাংলায় আমি জন্মেছি এবং এখানে আমার জন্ম এবং এই বাংলা ভাষায় আমি কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে, আলপথ মানে জমির আইল, আমাদের আঞ্চলিক ভাষা আইল বলা হয়, অর্থাৎ দুইটা জমির মাঝখানে যে রাস্তাটা গেছে সেটাকে আইল বলা হয়। যেমন এইটা একটা আইল। তো এখানে কবি বলেছেন যে আমি বাংলায়
বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, অর্থাৎ এই বাংলা আমি হাজার বছর ধরে চলে আসছি। চলি পলিমাটি কোমল আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। মানে এখানে কবিকে প্রশ্ন করেছে তুমি এই কোথায় থেকে এসেছো। তো এখানে উত্তরটা কিন্তু এর পূর্বের লাইনটার মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে, চলি আমি পলিমাটি কোমল আমার চলার চিহ্ন ফেলে, অর্থাৎ আমি যে এই বাংলায় সাথে চলি, এই মাটির সাথে যে আমার একটা সম্পর্ক, সেটা এখানে তুলে ধরেছেন। আমি তো এসেছি চর্যাপদ অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। এখানে চর্যাপদের কথা বলা হয়েছে। চর্যাপদ হচ্ছে আমাদের 600 শতাব্দী থেকে 1100 শতাব্দী পর্যন্ত এর কালে এটা রচিত হয়েছে, এই চর্যাপদ। এবং চর্যাপদ আবিষ্কৃত হয়েছে নেপালের রাজদরবার থেকে, এবং এটা উদ্ধার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। এটা আমাদের প্রাচীন বাংলার একটা ঐতিহ্যশীল ইতিহাসের বই, এবং এখান থেকে আমরা আমাদের ঐতিহ্যগতগুলো চিনতে পেরেছি। এটা অনেক আগের কাহিনী। তুমি একটু খেয়াল করে দেখো যে প্রায় 1500 এখন থেকে, এখন হচ্ছে 2020 সাল, তার মানে কত বছরের আগের অবস্থান আমাদের এই চর্যাপদ। একটু ইমাজিন করে দেখো তো, অনেক আগে থেকে আমাদের এই চর্যাপদটা আছে, এবং সেখানে বাংলা সাহিত্যের নিদর্শন পাওয়া যায়। এবং এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। এই সওদাগরের ডিঙ্গার বহরটাও আমাদের একটা, এতে বোঝা যায় বাংলায় অনেক আগে থেকেই ব্যবসা বাণিজ্য চলতো, এবং এই ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের বাংলায় মঙ্গলা কাব্যে এই 4 সওদাগরের নাম উল্লেখ করা আছে। এইখানে 4 সওদাগরের নামটা এখানে উল্লেখ করা আছে, যে তৎকালীন যুগে আমাদের এই বাংলার মাঝে মানে ডিঙ্গি নৌকা দিয়ে ব্যবসা বাণিজ্য চলতো খুবই ভালো। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহ গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগের নামে চিত্রকলা থেকে। এখানে কৈবর্তের বিদ্রোহের কথা বলেছে। এই মহিপালের বিরুদ্ধে 1070 সাল থেকে 1077 সাল পর্যন্ত একটা বিদ্রোহ হয়। 1070 সাল থেকে 1077 সাল পর্যন্ত মহিপালের বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়, এবং সেই বিদ্রোহটা করা হয় অনন্ত এবং সামন্তের সমন্বয়ে। অনন্ত ও সামন্ত তাদের উভয়ের সমন্বয়ে এই বিদ্রোহটা হয়, এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিব্য। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিব্য। তো এতে বোঝা যায় আমরা পূর্বের কাল থেকে আমাদের ইতিহাসে বোঝা যায় যে আমরা একটা বিদ্রোহীর জাতি, এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে অভ্যস্ত। পালযোগ নামে চিত্রকলা থেকে। পালযোগটা ছিল আমাদের এই বইয়ের অনেকগুলো টিকা আছে। তোমরা যদি টিকাগুলো পড়ো তাহলে আমার মনে অনেক কিছু জ্ঞানমূলক প্রশ্ন বা নৈতিক প্রশ্নের উত্তর তোমরা সহজে দিতে পারবে। পালযোগ হচ্ছে 750 খ্রিস্টাব্দে গোপাল রাজ্যের শাসন মধ্য দিয়ে বঙ্গে পাল যুগের সূচনা হয়। প্রায় 400 বছর তারা আমাদের এই রাজ্য শাসন করে, এবং এই সময় অর্থাৎ পাল যুগের সময় অনেক চিত্র শিল্প সমন্বয় ঘটে, এবং অনেক চিত্রকর্ম আমরা এই পাল যুগে পাই। এসেছি বাঙালির পাহাড়পুর বৌদ্ধ মন্দির থেকে, এসেছি জোর বাংলার মন্দির বেদি থেকে। এখানে আমাদের প্রাচীন বাংলায় অনেক বৌদ্ধ ছিল, এবং অনেক হিন্দু ধর্মের মন্দিরও ছিল। তো এখানে বলেছে আমি তো এসেছি পাহাড়পুরের বৌদ্ধ মন্দির এবং জোর বাংলার মন্দির থেকে। পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে নওগাঁ জেলার বাদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এই প্রাচীন বিহার অবস্থিত। 1779 সালে স্যার কানিংহাম এই বিশাল কৃতি আবিষ্কার করেন। দ্বিতীয় পালরাজ্য শ্রী ধর্মপাল এই বিশাল বিহার তৈরি করেন। একে সম্পর বিহারও বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় বিহারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই পাহাড়পুর বৌদ্ধবিহার। কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে গিয়ে পাহাড়পুরের বৌদ্ধবিহারের কথা উল্লেখ করেছেন।
এসেছি আমি বাংলার বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি আমি আউল বাউল মাটির দেউল থেকে। এখানে দেউল বলতে দেবালয় বুঝাইছে। তো আমরা এই 4টা লাইন একটু খেয়াল করে দেখো, আমাদের যদি 4টা লাইন একটু ব্যাকে যায়, যেমন এই লাইনটা বৌদ্ধ মন্দিরের কথা উল্লেখ করা আছে, বেদির কথা উল্লেখ করা আছে। পরের লাইনটাতে দেখো মসজিদের কথা উল্লেখ করা আছে, এবং এখানে অনেক আউল এবং বাউলের কথা উল্লেখ করা আছে। এতে প্রমাণিত হয় তৎকালীন বাংলাদেশে বা আমাদের অতীত থেকেই আমাদের এই মানুষের মধ্যে মানুষের একটা সম্প্রীতি ছিল, সাম্প্রদায়িক সহাবস্থান ছিল। এখানে সাম্প্রদায়িকহীনতা কোনো কিছু আমাদের ছিল না, অর্থাৎ আমরা একে অন্যের ধর্মের প্রতি সহনশীল ছিল এবং একে অন্যকে শ্রদ্ধা করতে একটা সাম্যবাদ এখানে লক্ষ্য করা যায়। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়া থেকে। এই রাজ্যে আমাদের যখন ছিল, এইদের যখন পাঠানরা এদের শাসন করে, তখন আমাদের এই এলাকার 12 জন বিখ্যাত লোক তারা বিদ্রোহ করেছিল এবং তারা সবসময় স্বাধীন ছিল। তারাই মূলত আমাদের স্বাধীন প্রবক্তা, এবং এরা সবসময় তখন সম্রাটের অধীনে ছিল না, তখন তারা যার যারভাবে পৃথকভাবে স্বাধীন ছিল। বাংলার পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা, বরিশাল, নওগাঁ, ময়মনসিংহ এবং শ্রীহট্টি স্বাধীন জমিদারের উত্থান ঘটে। 1575 সালে মোগল সম্রাট আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদার ইশাখার নেতৃত্বে ইশাখা, চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, লক্ষণ মাণিক্য প্রমুখ, এরা 12 ভূঁইয়া, এরা সব স্বাধীন ছিল, এরা স্বাধীন চেতা ছিল। তো এতে বোঝা যায় আমরা অতীতকাল থেকে আমাদের এই জাতি স্বাধীন। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়তুল্লাহ থেকে, দুঃখিত শরীয়ত থেকে। তো এখানে অনেক ঐতিহ্যশীল কথায় উল্লেখ করা আছে। কমলা দিঘি ময়মনসিংহে গীতিকার একটি পালা, মহুয়ার ময়মনসিংহে গীতিকার একটি পালা। কমলা দিঘি এবং মহুয়ার পালা ময়মনসিংহে গীতিকার একটা বিখ্যাত পালা, এবং ওখান থেকে আমার উত্তরসূরি আমি এসেছি, এবং আমি এসেছি তিতুমির আর হাজি শরীয়তুল্লাহ। তিতুমির হচ্ছে এই উপমহাদেশের সর্বপ্রথম একজন ব্যক্তি যিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তৎকালীন সময় তার সফর সঙ্গে তার বন্ধু টন্ধু নিয়ে খুব অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে। হাজি শরীয়তুল্লাহ ইনি হচ্ছে আমাদের একজন ধর্ম সংস্কারক, বা তৎকালীন সময় আমাদের ধর্মের যদি কোনো কুসংস্কার থাকতো সেটা দূর করার উনি চেষ্টা করেছেন, এবং তিনি মূলত আমাদের ফরাজি আন্দোলনের প্রবক্তা। আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে, এসেছি ক্ষুদিরাম সূর্য সেন থেকে। অর্থাৎ আমার ইতিহাসটা দেখা যাচ্ছে যে আমি এসেছি গীতাঞ্জলি থেকে। গীতাঞ্জলি হচ্ছে এই উপমহাদেশের সর্বপ্রথম একটা বাংলা কাব্য যেটা নোবেল পুরস্কার পায়, এবং এই নোবেল পুরস্কার পাওয়ার পরে আমাদের এশিয়া থেকে শুরু করে অর্থাৎ এই সামগ্রিক এলাকায় বোঝা যাচ্ছে যে বাংলার একটা ভালো পরিচয় আছে, এবং তারা সারা পৃথিবীব্যাপী। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, তোমরা দেখতে পাচ্ছ অগ্নিবীণা বই এবং গীতাঞ্জলি বই, এবং এই গীতাঞ্জলি বই আমাদের গীতাঞ্জলি বইয়ের কারণে আমরা নোবেল পুরস্কার পাই, এবং অগ্নিবীণা হচ্ছে আমাদের চেতনামূলক একটা কাব্য, এবং সেখান থেকে আমাদের বাঙালির অনেক চেতনাবোধ ভূমিকা পালন করে, এবং যার কারণে আমরা ফলশ্রুতিতে পরবর্তীতে এই বাংলার দেশপ্রেমে উদ্বুদ্ধ হই, এবং আমরাও আস্তে আস্তে এই দেশপ্রেমে দীক্ষিত হই এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। তো এসেছি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। ক্ষুদিরাম হচ্ছে এই উপমহাদেশের একজন ছোট বালক, যিনি ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করে, এবং এই বিদ্রোহের কারণে সে বোম মারে, কিংফোর্সকে বোম মারতে যায়, সে নিজে অন্যজনকে আঘাতপ্রাপ্ত করে, যার ফলে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়, ইংরেজ সরকার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং এতে বোঝা যায় আমরা ইংরেজদেরও বিদ্রোহী করেছিলাম, এবং
আরেকটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, মাস্টারদা সূর্য সেন, ইনি হচ্ছে আমাদের চট্টগ্রামের সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং ইংরেজদের অস্ত্র কারাগার লুট করে, অস্ত্র লুট করে। তো এতে বোঝা যাচ্ছে আমরা বিদ্রোহের দিক দিয়েও অনেকটা এগিয়ে আছি এবং দেশপ্রেমের দিক দিয়েও এগিয়ে আছি। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাংলার রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। অর্থাৎ এই দেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন, তো জয়নুল আবেদিন এই দেশের বিখ্যাত, ইনিও অবন ঠাকুর পরিবারের একজন, ওনারা দুজন চিত্রশিল্পী এবং জগৎ বিখ্যাত চিত্রশিল্পী। তাদের চিত্রকর্মে আমরা অনেক কিছু, আমাদের ঐতিহ্যগত অনেক কিছু ফুটে উঠেছে তাদের এই চিত্রের সাহায্যে। এসেছি বাংলার রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। পৃথিবীর মধ্যে একমাত্র একটা রাষ্ট্র, সেটা হচ্ছে বাংলাদেশ, যারা ভাষার জন্য নিজের জীবন বাজি রেখেছে এবং আন্দোলন করেছে। এবং 1952 সালে আমাদের ভাষা আন্দোলনের পরে আমরা এই রাষ্ট্রভাষা স্বীকৃতি পাই বাংলা, এবং এই ভাষাকে ফিরে পাওয়ার ইতিহাসও আমাদের একটা লাল অধ্যায়, এবং সেখানে আমরা অনেক রক্ত দিতে হয়েছে। সেটারই থেকে কবি এখানে বলছে যে আমি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে এসেছি। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। এখানে বাংলার ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পূর্বে এবং তার পরে যত নেতা আছে, বঙ্গবন্ধু এমন একটা ক্যারিসমেটিক নেতা যেখানে বাংলাকে জাগ্রত করার জন্য সকল শ্রেণীর লোকদেরকে তিনি একত্রিত করেছেন। তার বক্তৃতা, তার কথায় একটা এমন একটা সম্মোহনী শক্তি ছিল যে বাংলাকে জাগৃত করার জন্য সেটার প্রতিফলন ঘটেছে আমাদের 1971 সালে, এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন হয়। জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। যুদ্ধের সময় আমাদের একটা স্লোগান ছিল জয় বাংলা। এই জয় বাংলা স্লোগানটা আমাদেরকে একটা তেজস্ক্রিয় মনোভাব গড়ে তুলেছে এবং যুদ্ধে আমাদেরকে জয় করতে অনেকটা সহজ করেছিল এই শুধুমাত্র একটা স্লোগান, জয় বাংলা। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। আমার জন্মটা এভাবে না, অনেক ত্যাগ তিতিক্ষার পরে এই বাংলাদেশ জন্ম হয়েছে, অনেক সংগ্রাম করে, মুক্তিযুদ্ধ করে। এটা এখানে বলেছেন যে আমি এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর কোন প্রেরণা এলে। আমি এত যুগ যুগ ধরে চলে এসেছি এইভাবে আমার স্মারক বা চিহ্ন রেখে, আমাকে শোধাও যে তুমি কিভাবে বা কোন প্রেরণা এখানে আসলে। এটা পরের ল্যান্ডে আবার দেখো কি একটা উক্তি আছে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীর মন্ত্রটি শুনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই যে আমরা যে এভাবে এসেছি, এটার মূল মন্ত্রটা কি? আমি 4টার চরণ কিন্তু তোমাদেরকে দেখেছি। সেটা হচ্ছে যে আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিমদের একটা সহাবস্থান আছে, এবং তার ফলশ্রুতিতে আমরা একটাই মন্ত্র আমাদের আছে যে আমাদের সবচেয়ে বড় ধর্ম সেটা হচ্ছে মানুষ, এবং সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই মন্ত্রের কারণে আমাদের বাংলার জাতি ঐক্যবদ্ধ হয়েছে, এবং একসাথে আছি, একসাথে বাঁচছি, আজও একসাথে থাকবই, সব বিভেদ রেখে মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। কবি বলেছে যে আমরা আমাদের এত কিছু হবে, কিন্তু আমরা এই সাম্যের ছবি আঁকবো, আমরা একসাথে থাকবো, আমাদের সম্প্রীতি বজায় রাখবো। এ হচ্ছে টোটাল আমার আজকের কবিতার আমার পরিচয়ের বিস্তারিত বর্ণনা। আমরা এখন চলে যাব আমাদের, যার কারণে আমরা এত সুন্দর একটা কবিতা পেয়েছি, তার পরিচয়টা আমরা একটু দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ সৈয়দ শামসুল হকের একটা ছবি। তার জন্ম 1835 খ্রিস্টাব্দে।
তার বিখ্যাত নাটক পায়ের আওয়াজ পায়ে আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন ঈর্ষা, তার বিখ্যাত বইয়ের বেদে একদা এক রাজ্যের বৈশাখে রচিত পংক্তিমালা। তিনি শিশুতোষ গ্রন্থ লিখেছেন, তার মধ্যে সীমান্তের সিংহাসন। তোমরা যদি চেষ্টা করো তাহলে ওনার জীবনী উইকিপিডিয়াতে পাবে। এই উইকিপিডিয়ার একটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিছি। উইকিপিডিয়াতে তার জীবনীটা এভাবে লেখা আছে, উইকিপিডিয়ার খণ্ডচিত্র আমি এখানে তুলে ধরেছি। তার জন্ম, তার প্রাথমিক জীবন, শিক্ষা জীবন, পারিবারিক জীবন, সাহিত্যকর্ম, কবিতা, উপন্যাস, কাব্য, মৃত্যু, কত সালে মৃত্যু হয়েছে, তার গ্রন্থ তালিকা, চলচ্চিত্রের তালিকা, পুরস্কার, আর বিস্তারিত তোমরা নিজেরাই যদি ইউটিউবে অথবা উইকিপিডিয়াতে সার্চ করো বা গুগলকে জিজ্ঞাসা করলে অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবে। আমরা খসড়াটা একটু দেখে নিলাম। বাংলাদেশে কতগুলো চলচ্চিত্র হয়েছে, খুব বিখ্যাত চলচ্চিত্র একটা, সেটা হচ্ছে আমাদের গেরিলা। এই গেরিলাটা ওনার নিষিদ্ধ লেবানন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এইগুলা সব চলচ্চিত্র, অর্থাৎ ওনার লেখা থেকে এই চলচ্চিত্রগুলা নির্মাণ করা হয়েছে। এবং এখানে একটা বোধ উর্দু ভাষার চলচ্চিত্র আছে, ফির মিলেঙ্গে হাম দোনে, উর্দু ভাষা। তো তোমরা বাড়িতে আরও যদি সৈয়দ শামসুল হকের সম্বন্ধে বিস্তারিত জানো, তোমাদের নিজেদের শব্দ ভাণ্ডার এবং জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই বইটা পড়ার সাথে সাথে তোমরা যেটাই পড়ো, কবিতা পড়ো বা প্রবন্ধ পড়ো, এইগুলার টিকা অথবা শব্দ অর্থ দেওয়া আছে, এটা একটু ভালো করে পড়বে। আজকে কবিতাটা ব্যাখ্যা করতে যাই, কিন্তু তোমরা একটু লক্ষ্য করেছো অনেকবার কিন্তু আমাকে টিকা দেখতে হয়েছে। তো এই টিকাটা সহ যদি তুমি পড়ো, তোমার এটা হৃদয়ঙ্গম হবে। এবং আজকের তোমাদের আমি একটা বাড়ির কাজ দিয়ে দিব, সেটা হচ্ছে এই কবিতাটা বাড়িতে 5 থেকে 6 বার লিখবে এবং এটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করবে। তোমরা পারো কিনা চেষ্টা করবে, তাহলে তোমরা দেখবা যে কোনো সৃজনশীল প্রশ্নের এখান থেকে তোমরা উত্তর দিতে পারবে। পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি একটু পড়ে নিবে, তাহলে তোমাদের জ্ঞানমূলকের তেমন একটা প্রশ্ন অসুবিধা হবে না। আর সৃজনশীল প্রশ্ন আমার বইয়ে যেটা দেওয়া আছে, এই বইয়ে, সেই বইয়ের অনুরূপ তুমি আরও কয়েকটা নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।